ক্যানিং এ নজর রাখতে হবে, কারণ কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য জাভেদ ক্যানিং থেকে গ্রেপ্তার এসটিএফ এর চালে। তো গুলশাল হাউস নামটার সঙ্গে আপনাদের পরিচিতি হয়ে গেছে গতকাল থেকে। সেই গুলশাল হাউসে যেখানে জাভেদকে নিয়ে এসে জেরা করেছিল এসটিএফ, সেই গুলশাল হাউসে আমরা গিয়েলাম। আমার সহকর্মী গুলশাল হাউসে গিয়েছে, জানতে চাইছিলেন যে সেই গুলশাল হাউস থেকে যদি কোনো ডিটেল পাওয়া যায় এই জাভেদ সম্পর্কে, আর কারা কারা আসতো, কাদের সঙ্গে যোগাযোগ ছিল। কিন্তু যখন আমার সহকর্মী সেখানে গেলেন, গিয়ে দেখা যাচ্ছে গুলশাল হাউস বোর্ডটাই সরিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখুন, ও দাদা দাদা, ও শালালা দাদা, ও শালালা দাদা, বাড়ি আছেন? ও দাদা দাদা, ও দাদা, ও দাদা দাদা, ও শালালা দাদা, একটু আসুন না বাইরে। ফোন করলাম, উনি তো বললো আছি। দিদি আপনি আসুন, দাদাকে লাগবে না, একটু আপনি আসুন না। আসুন একবার। শুনুন, আমার সহকর্মী অনুপ গিয়েছিলেন, অনেক ডাকাডাকি করলেন। তো অনুপ আমার সঙ্গে সরাসরি রয়েছে। অনুপ, একটু জেনে নিতে চাই এই গুলশাল হাউসের ব্যাকগ্রাউন্ড। এই গুলশাল হাউসের কাউকে যদি নাও পাওয়া যায়, অন্তত আশপাশে যারা রয়েছেন তারা কি বলছেন, কারা এখানে আসতো, কারা এখান থেকে যেত, মালিক হঠাৎ করে ভয়ে সব তালা ফালা দিয়ে গেলেন কোথায়? দেখো অতনু, যেটা হচ্ছে যে বাড়িটি ভাড়া দিয়েছেন তিনি হচ্ছে ইতিমধ্যে ওই বাড়ির মধ্যেই কিন্তু আছেন। তিনি একদিকে যেমন সাড়া দিচ্ছেন না, অন্যদিকে যে বাড়িতে ভাড়া দেওয়া হয়েছিল, যে এই ঘরটিতে গুলশান হাউস বলে যাকে ভাড়া দেওয়া হয়েছিল, তিনি কিন্তু ইতিমধ্যে ঘরের মধ্যে থাকলেও সেখান থেকে কোনো সাড়া দিচ্ছে না। বাইরে আমরা কালকে দেখেছিলাম, বাইরে একটি বোর্ড লাগানো হয়েছিল, যে বোর্ডে লেখা ছিল গুলশান হাউস। আজ সকাল হতেই কিন্তু সেই বোর্ডটি কিন্তু উধাও। এবং এই যে গেট, গতকালকে কিন্তু এই গেটটি খোলা ছিল, সেখানে কিন্তু আমরা প্রবেশ করেছিলাম, বিভিন্ন মানুষজনও কিন্তু প্রবেশ করেছিল, বাড়ির ভিতরে গিয়ে কথাও বলতে পেরেছিলাম। এবং সেইখানে এই যে পাক মদত পুষ্কর যে জঙ্গি জাভেদ মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে নিয়ে আসা হয়েছিল এই বাড়িতে বসে। তার যে ভাড়া নেওয়া ছিল, শ্যালক যে বাড়িটি ভাড়া নিয়েছিল, সেই বাড়িতে হচ্ছে এসটিএফ, রাজ্য এসটিএফ এবং জম্মু কাশ্মীরের পুলিশ, তারা হচ্ছে জাভেদ মুন্সিকে নিয়ে আসে, সেখানে কথাবার্তা বলে। এবং সেই পরিবারের সঙ্গে আমরা কালকে কিন্তু কথাও বলেছিলাম। কিন্তু আজ সকাল হতেই যেমন বাড়ির লোক কথা বলতে চাইছে না, মেন গেটে তালা দেওয়া রেখে দিয়েছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও ডাকাডাকি করা হলেও সেখান থেকে তারা সেই বাড়ির, সেই গুলশান হাউস থেকে কোনো উত্তর আসেনি। তবে সেই বাড়ির যিনি মালিক, তার সঙ্গেও কিন্তু দেখা হয়নি। হয়তো তিনি উপরে রয়েছেন, সেখান থেকে হয়তো চেঁচিয়ে বলছেন। কিন্তু ঘটনা হচ্ছে ক্যামেরার সামনে কেউ আসতে চাইছে না। যেমন একদিকে পাড়ার মানুষজন গতকাল কিন্তু মুখ খুলেছিল যে এই ঘটনা তারা জানতেন না, এবং জানার পরে সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পরে কিন্তু তারা জানতে পারলেন জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি, বাড়ি শ্রীনগরের তাংপোড়ায়। জম্মু কাশ্মীর পুলিশ আর রাজ্য পুলিশের এসটিএফ এর যৌথ অভিযানে ধরা পড়ে ক্যানিংয়ে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার 2 এবিটি জঙ্গি। আর শনিবার ক্যানিংয়ে জালে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি, যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য। রাজ্য পুলিশের এসটিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের অভিযানে গ্রেপ্তার জঙ্গি জাভেদ। বাড়ি শ্রীনগরের তাংপুরায়। জাভেদ মুন্সির ট্রেনিং হয় পাকিস্তানে। আইইডি তৈরিতে সে এক্সপার্ট। একাধিকবার পাকিস্তান, বাংলাদেশ, নেপালে গিয়েছে। 2022 সালে বেশ কিছুদিন কলকাতাতেও ছিল। কাশ্মীরের শহীদগঞ্জ থানায় জাভেদ মুন্সির বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রয়েছে। সম্প্রতি কাশ্মীরে কয়েকজনকে আটক করে পুলিশ। তাদের জেরা করেই জানা যায় জাভেদের কথা। তারপর মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করে জালে জাভেদ। পশ্চিমবঙ্গে কি স্লিপার সেল তৈরির ছক ছিল জঙ্গি জাভেদের, নাকি গা ঢাকা দিতেই ক্যানিংয়ে? জঙ্গিদের শায়েস্তা করতে কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চলছে। তেহরিক উল মুজাহিদিনের ওপর নজর রয়েছে গোয়েন্দাদের, কারণ তাদের মাথায় হাত রয়েছে
পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর। এই নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি। কাশ্মীরে থাকলে ধরা পড়ার ভয়, তাই কি ক্যানিং এ এসে গা ঢাকা দেওয়ার চেষ্টা? তা অবশ্য হয়নি। গা ঢাকা দেওয়ার আগেই ক্যানিং থেকে পুলিশের জালে কাশ্মীরি জঙ্গি। একসময় বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ত জঙ্গিরা। বাংলাদেশে অশান্তির সুযোগ নিয়ে এই রুটি কি ফের চালু করার চেষ্টা হচ্ছে? জাভেদের গ্রেপ্তারিতে এই প্রশ্নটা উঠছে। তাছাড়া সম্প্রতি আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে অন্যতম সাদ রাডি ওরফে সাবশেখ। এই জঙ্গি মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। তাকে কেরল থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাহলে কি বাংলাদেশ টু ভারত ভায়া পশ্চিমবঙ্গ এই রুটি কি ফের চালু করার চেষ্টা করছে জঙ্গিরা? নভেম্বর মাসে কাশ্মীর থেকে ক্যানিং এ আসেন জাভেদের আত্মীয়রা। ক্যানিং এর হাসপাতাল পাড়ায় বাড়ি ভাড়া নেন। গুলশাল হাউস নামে শালের ব্যবসা শুরু করেন। রাত্রিবেলা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনি কাকে ভাড়া দিয়েছেন। আমি শালালাকে ভাড়া দিয়েছি। আর রাত্রিবেলায় ওই লোকটাকে নিয়ে এসেছি। শোনার পরে স্বাভাবিকই আমাদের ভয় করছে, বাবা এটা কি একজনকে ভাড়া দিয়েছি, তার আত্মীয়র সঙ্গে যদি কিছু থাকে। এই 1 মাস হচ্ছে, নভেম্বর মাসে ভাড়া দিয়েছি। তদন্তকারীরা জানতে পেরেছেন শুক্রবার কাশ্মীর থেকে দিল্লি আসে জঙ্গি জাভেদ। দিল্লি থেকে কলকাতা হয়ে ক্যানিং পৌঁছয়। শনিবার তাকে ক্যানিং হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতাল পাড়ার বাড়িতে। वो आए थे, उसको ले लिया। बोला इधर क्यों आए, इसलिए मेहमान था, वही आया, वही उसी को ले लिया। गुलशन का मतलब हाँ, आप लोगों का? हाँ, वो उसका जीजा है, उसका जावेद साहब। जावेद उसको तो 25 साल हो गए शादी को हमारी नानद के साथ। ক্যানিং থেকে জালে জঙ্গি। জঙ্গির আত্মীয় ক্যানিং এর ভাড়া বাড়িতে। সেই গুলশাল হাউসই এখন পুলিশের নজরে। নিউজ 18 বাংলা। এই আনসারুল্লাহ বাংলাদেশ টিমের সাব আলীকে গ্রেপ্তারের পর তদন্তকারীদের অনেক বিষয় ভাবাচ্ছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা নিয়ে তদন্তকারীরা মাথা ঘামাচ্ছেন তা হলো এই আনসারুল্লাহ বাংলা টিমের সাব আলী, তার কাছে ভারতের পাসপোর্ট, আধার, ভোটার কার্ড কিভাবে, মানে হ্যান্ডলার কারা তার কাছে এগুলো পৌঁছে দিয়েছিল, কিভাবে সম্ভব হলো? আমার সঙ্গে অমিত আছেন। অমিত, তদন্তকারীরা কি জানতে পারছেন এখনো পর্যন্ত? আদতের রাজশাহী জেলা, বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা সাব আলী, যার গতিবিধি, যার হাতে ভারতীয় বিভিন্ন সচিত্র পরিচয়পত্র চলে আসা, এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে। মূলত বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ এসে তার যে কাজকর্মগুলো শুরু হয়েছিল মূলত লেবারের কাজ বা শ্রমিকের কাজ, এবং পরবর্তী সময়ে কেরালে শ্রমিকের যোগান দিত, এই তথ্যগুলো সামনে এসেছে। কিন্তু এরই মাঝে ভারতীয় ভোটার কার্ড তৈরি করা, মানে সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড, এবং সবচেয়ে বিষয়টি বেশি করে ভাবাচ্ছে যে ভুয়ো নথি দিয়ে বহরমপুর থেকে তার পাসপোর্ট ইস্যু হয়। এই নথিগুলো কে জোগাড় করে দিল, কারা করে দিল বা কারা করে দিলেন, কাদের সহযোগিতায় এই কর্মকাণ্ডগুলো হয়েছে বা কিভাবে তিনি পেলেন, তা কিন্তু গোয়েন্দাদের ভাবাচ্ছে। রাজ্য পুলিশ STF ইতিমধ্যে খোঁজ খবর শুরু করেছে। ইতিমধ্যে মিনারুল এবং আব্বাস, যাদেরকে আসাম STF গ্রেপ্তার করছে, তাদেরও কিন্তু সহযোগিতা রয়েছে। বা মূলত এডিপির যিনি চিফ জাসিমউদ্দিন, তিনি এই সাহাকে পাঠিয়েছিলেন আমাদের রাজ্যে মূলত তাদের মডিউল তৈরি করার জন্য বা তাদের স্লিপার সেল তৈরি করার জন্য। এই জায়গা থেকে যথেষ্টভাবে ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের যে কিভাবে সমস্ত ডকুমেন্ট তৈরি করা হলো, এবং মিনারুল এবং আব্বাস তারা বিভিন্নবার সহযোগিতা করতেন। এলাকার আর কার সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছিল, তারা এই সমস্ত নথিপত্র তৈরি করতে সাহায্য করলেন, এই বিষয়টি কিন্তু ইতিমধ্যে খোঁজ খবর শুরু করেছে এবং বেশ কিছু নাম তাদের সামনে এসে তাদের সম্পর্কে খোঁজ দিচ্ছে রাজ্য STF। এই নামগুলো জানা জরুরি আর কাদের সঙ্গে যোগাযোগ ছিল, কারণ রাজশাহীর সাবশেখ, তার পিসির বাড়ি নওদায়, আর সেই নওদার পিসির বাড়ির ঠিকানা দেখিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেললো ভুয়ো নথি দিয়ে। হরিহর পাড়ার কাকার বাড়ির অ্যাড্রেসে আরও একটা ভোটার কার্ড বানিয়ে ফেললো। কিভাবে সম্ভব হলো? ভারতের 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে
সম্প্রতি গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে অন্যতম সাব শেখ, বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। যত সময় যাচ্ছে এই সাবের সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন 10 বছর আগে পশ্চিমবঙ্গে প্রথমবার ঢোকে মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ। থাকতে শুরু করে মুর্শিদাবাদের হরিহরপাড়ার কেদারতলায় কাকার বাড়িতে। পরে ভুয়ো নথি দেখিয়ে ভারতের ভোটার কার্ড তৈরি করে। নওদায় পিসির বাড়ির ঠিকানা দেখিয়ে তৈরি করে ভোটার কার্ড। দশ বছর আগে এসছে, আর দাদি মরেছে, তাই দাদি মারা দেখতে এসেছিল। দেখতে এসে ও আর যায় না। কিভাবে আসলে বলতে দাদি মারার খবর পেয়ে। কি পাসপোর্ট করে? না, পাসপোর্ট করে না, তখন ও তো বর্ডার সেরকম ভাবে কড়াকড়ি ছিল না, এমনি এসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন কয়েক বছর পর ভোটার কার্ডের ঠিকানা বদল করে জঙ্গি সাব শেখ। তখন ভোটার কার্ডে দেওয়া হয় হরিহরপাড়ার কাকার বাড়ির ঠিকানা। পুরনো ভোটার তালিকায় এখনো সাব শেখের নাম রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তদন্তকারীরা এও জানতে পেরেছেন হরিহরপাড়ায় থাকার সময়ই মিনারুল ও আব্বাসের সঙ্গে সাবের যোগাযোগ তৈরি হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। একসময় এবিডিএ চিফের ডাকে বাংলাদেশ ফিরে যায় সাব শেখ। এবছর অক্টোবরে মুর্শিদাবাদের সীমান্ত পেরিয়ে ফের ভারতে ঢোকে। মুর্শিদাবাদ থেকে অসম হয়ে চলে যায় কেরল। এই কেরল থেকে কয়েকদিন আগে সাবকে গ্রেপ্তার করে অসম এসটিএফ। তাদের জালে ধরা পড়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা আব্বাস আলী ও মিনারুল শেখও। তদন্তকারীরা জানতে পেরেছে সাব ছাড়াও এবিটির একাধিক সদস্যের আনাগোনা ছিল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। হরিহরপাড়ার নিশ্চিন্দপুরের বাসিন্দা আব্বাস, অন্যদিকে মিনারুলের বাড়ি হরিহরপাড়ার কেদারতলায়। তদন্তকারীরা জানতে পেরেছেন একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য মিনারুল, একই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার আব্বাস আলীও। এই জঙ্গিকেও কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়। এইসব হোয়াটসঅ্যাপ গ্রুপে কি কথোপকথন হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়া মিনারুলের মোবাইল ফোনে একাধিক সন্দেহজনক অ্যাপের হদিশও মিলেছে। তদন্তকারীদের সন্দেহ ওই অ্যাপগুলির মাধ্যমে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে কথা হতো মিনারুলের। তদন্তকারীরা এও জানতে পেরেছেন ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করলেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সাবলীল ধৃত জঙ্গি মিনারুল শেখ। নিউজ 18 বাংলা।